1% জায়গা যদি হয় মিনিমাম, এর বেশি হলে তো কোনো সমস্যা নাই, মানে কমপক্ষে 1% জায়গা লাগবে। 1% জায়গায় আমরা যদি বিভিন্ন রকমের সবজি করি একেবারে পরিকল্পনা করে, তাহলে একটা 6 সদস্যের পরিবারের সারা বছরের সবজি এখান থেকে পাওয়া যাবে। তার যে পুষ্টির চাহিদাটা, আমাদের সবজি থেকে যে পুষ্টির চাহিদাটা পূরণ হয় সেটা এখান থেকে সম্ভব। তো পরিকল্পনা করে লাগাইতে হবে। এখানে আমাদের বেড করতে হবে, বেড করব। এবং এটা যেহেতু আমার লম্বা বেশি হয়ে গেছে জায়গাটা, যদি এটা স্কোয়ার সাইজ হলে পরে ভালো, লম্বা হয়ে গেছে, তাহলে আমি এই সাইডে হয়তো একটা ওই লতা জাতীয় সবজির গাছ লাগাইলাম। পটল হোক, সিম হোক, বা ধরেন যে মিষ্টি কুমড়া অথবা লাউ অথবা চিচিঙ্গা, এই জাস্ট এইটা আমি না এই এই জায়গাটাতে এদিকে লাগাই দিলাম। কারণ এটা যেহেতু আমার লম্বা জায়গা, তো এখন যদি আমি বাউন্ডারিটা ক্লোজ করে আনি তাহলে আমার জায়গা কিন্তু অনেক কমে যাবে। হ্যাঁ, তারপর যদি স্কোপ থাকে তাহলে আমি এই যে বাউন্ডারি থেকে 1.5-2 ফিটের আমি মানে এই করে বাঁশের মাচা দিলাম। মাচা বাঁশের হতে পারে, এটা সুতারও হতে পারে, হ্যাঁ, তার দিয়ে করলাম। তাহলে আমি এখানে লতা জাতীয় গাছ সাইড দিয়ে লাগাই দিলাম, সাইড দিয়ে। আর যে মাঝের জায়গাটুকু থাকলো, এই মাঝের জায়গায় আমি 3.5 ফিট করে বেড করব সর্বোচ্চ। আর নালাটা থাকবে ধরেন যে 1 ফিট 10 ইঞ্চি থেকে 1 ফিট। তাহলে এইভাবে বেড করলাম। এই বেডগুলোকে আমি আবার ভাগ করব, যে এখানে যদি আমি লাল শাক দিই, আজকে লাল শাক ফেলছি, 2 দিন পরে কিন্তু আমি ওখানে হয়তো পাট শাক ফেললাম, তার 2 দিন পরে হয়তো ওখানে আমি পুঁই শাক লাগালাম, বা 2-4 দিন পর। কারণ একসাথে যদি লাগে আমার পুরো শাকটা একসাথে উঠবে, একসাথে তুমি এত শাক খেতে পারবো না। তাহলে এই যে ক্রমান্বয়ে আমি শাকগুলি লাগাইলাম। তারপরে হয়তো এখানে আমি 2টা বেগুনের গাছ লাগাইলাম, 2টা ধরেন যে আপনার ভেন্ডির গাছ লাগাইলাম, তারপরে বরবটি লাগাইলাম। বরবটির গাছে ছায়া টায়া হয় না। আর এই ঝাঙ্গির এখানে মানে উত্তর সাইডে আমি হয়তো 2 সাইডে 2টা পেঁপে গাছ লাগাইলাম। এই পেঁপে গাছ কিন্তু আমাকে সারা বছর পেঁপে দেবে, আমাকে সবজি আকারে দেবে, ফল আকারেও দেবে। পেঁপে যেহেতু সবজি ফল দুটোই মানে খুবই উপকারী। যে মানে একটা কথা আছে যে যার বাড়িতে একটা পেঁপে গাছ আছে সে একজন পল্লী চিকিৎসক। হ্যাঁ, তাহলে আমার 2টা পেঁপে গাছ থাকলো। এখানে আমি ওইভাবে বিভিন্ন শাক সবজি, মরিচ লাগাইলাম, হয়তো একটু আমি আদা লাগাইলাম 1-2টা বস্তা, মানে 2 বস্তা আদা হলে পরে 2 কেজি আদা হলো। তো ছোটো একটা পরিবার 2 থেকে 3 কেজি আদা হলে কিন্তু সারা বছর চলে যাবে। আদা খুব বেশি লাগে না। হয়তো একটা করে রসুন লাগাইলাম, এক জায়গায় হয়তো পেঁয়াজ লাগালাম। মানে যখন যেই সিজনে যেই ফসলটা হয় সেটা কিন্তু ক্রমান্বয়ে। আমার এখানে শাক উঠে গেছে, লাল শাক আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি পাট শাক খাওয়া শুরু করবো। এখানে কিন্তু আমি আবার অন্য একটা শাক, যদি লাল শাকের আবারও তখন সিজন থাকে, আমি লাল শাক ফেলে দিলাম। তাহলে এইভাবে করে আমার মানে খাওয়া শেষ হবে। এই 4-5 ফিটের একটা ছোট্ট বেড করলাম, ভাগ করলাম, লম্বা বেডটাকে ভাগ করে। এটা কিন্তু ক্রমান্বয়ে মানে আমার শেষ হলেই, আজকে শেষ হয়েছে, মানে এটা আমি কোপায় টোপায় দিয়ে কালকে আবার ফেলে দিলাম। একই শস্য নাকি ভিন্ন? আমি ভিন্ন টাইপ আমি চেঞ্জ করার চেষ্টা করব। মানে এখানে এইটাতে লাল শাক ছিল, এরপরে বার হয়তো এখানে আমি পুঁই শাক আনে দিলাম, পুঁই শাকের জায়গায় হয়তো লাল শাক দিলাম। কারণ যদি একই শস্যটা করি তাহলে ওই যে একই পরিমাণ উপাদান নেবে, তখন উপাদানের ঘাটতি ঘটবে। যেমন পুঁই শাক যে উপাদানটা এখান থেকে নেয় সেটা কিন্তু লাল শাক নেয় না, লাল শাক যেটা নেবে সেটা তো পাট শাক নেবে না, কম বেশি হবে। তাহলে এইভাবে করে আমরা যদি সবজিগুলি করি, ভেন্ডির গাছ, মরিচের গাছ, আদা, কিছু রসুন, কিছু পেঁয়াজ লাগালাম, তাহলে এইখানকার সবজি দিয়ে সারা বছর আমি আমার যে পুষ্টির চাহিদাটা সেটা পূরণ করা সম্ভব, রাসায়নিক মুক্তভাবে পূরণ করা সম্ভব। এতক্ষণ তো বলা হয় না যে কীভাবে করবো, আমরা রাসায়নিক মুক্তভাবে করব, বেড করব। যদি বর্ষার সিজনে যখন হয়, এই যে আমাদের ক্যানেলটা থাকবে, ক্যানেল দিয়ে পানিটা দ্রুত বের হয়ে যাবে। ক্যানেল কি এক সাইডেই থাকে? না, 2 সাইডে থাকবে। আমি ওই যে 3.5 ফিট বেড করে এখান থেকে আমি মাপে নেব। আমি এইটা যদি মাচা করি, মাচা যদি আমি 2 ফিটের করি, তাহলে এখানে যতটুকু জায়গা আসে, যদি দেখা যায় না এখানে আমার 2টা বেড হচ্ছে না, তাহলে জায়গার উপরে নির্ভর করে স্কোয়ার সাইজ জায়গা হলে 2টা করে বেড করা যায়। যদি দেখা যায় যে না, তাহলে আমি যদি মাঝখানে শুধু ক্যানেলটা করে দেই, আপনি আপনার জায়গার উপরে করে পরিকল্পনা করবেন, তাহলে আমার 2 পাশে 2টা বেড হচ্ছে 3.5 ফিটের উপরে। আর 2 ফিট করে মনে করেন যে থাকলো 10 ফিট। তো এটা 10 ফিটের হলে যদি এখানে আমি এই পাশে 2 ফিট কমাই দিই, ওই পাশে 2 ফিট কমাই দিই, তাহলে থাকলো 8 ফিট। 8 ফিটের মাঝখানে যদি আমার ক্যানেলটা 1 ফিটের হয়, তাহলে থাকলো 7 ফিট। তাহলে এই পাশে 3.5 ফিট, এই পাশে 3.5 ফিট, 2টা বেড হয়ে গেল। এই বেডগুলিকে আমি পাট করে এই করবো, মানে পুরোটাতেই পাট শাক ফেলবো না, পুরোটাতেই লাল শাক ফেলবো না। এখানে মনে করেন যে 4-5 প্রকার শাক ফেলছি। আবার এই পাশে এরকম হয়তো ধরেন যে মরিচ, পেঁয়াজ, রসুন, ঢেঁড়স, এই গাছগুলি লাগাইলাম। আর ঠিক এই মাথায় 2টা পেঁপের গাছ থাকবে 2 পাশে। তাহলে এইভাবে যদি করি আমরা,
রাসায়নিক মুক্তভাবে করতে পারবো। আমরা রাসায়নিক মুক্তভাবে করতে গেলে প্রথম যেটা আমাদেরকে করতে হবে, বড় গাছ যেখানে বসাবো, ওই যে লাউ কুমড়া যাই বসাই সেটা আমি একটু গর্ত করে নেবো, মাটিটা ওলট পালট। ওইখানে আমি আমাদের যে ঘন জীবামৃত আছে সেটা দিয়ে মাটিটা মাখায় রাখবো। ধরুন 7-8 দিন থাকলো ওখানে, 7-8 দিন রাখার পরে আমি বীজ যখন লাগাবো সেই বীজটা আমরা চেষ্টা করব দেশি বীজের। দেশি বীজ পাই নাই, মানে আঞ্চলিক মানে পরম্পরা বীজ পাইলে ভালো, যেটা একেবারে আপনাদের বাড়িতে মানে শত বছর ধরে চলে আসতেছে, সেটা যদি না পান তাহলে আপনি আপনার আঞ্চলিক বীজ লাগাবেন। আঞ্চলিক বীজ মানে আমার এখানে বাড়ি, হয়তো আমার ওই পাশের গ্রামে ওইটা আবাদ হচ্ছে, অথবা দেখা গেল যে দিনাজপুরে আবাদ হচ্ছে, এটা ঠাকুরা দিনাজপুরে আবাদ হচ্ছে, এইরকম বীজ দিতে হয়। এটাও যদি না পাই তাহলে আমাদের দেশের কোথায় আবাদ হচ্ছে সেটাও যদি না পাই তাহলে আমি হাইব্রিড লাগাবো। আর হাইব্রিডের পরের বীজে কিন্তু আমরা মানে হুঁশ থাকতে যাব না, মানে জিএমও বীজ, তারপরে ধাপ হলো জিএমও, তা হাইব্রিড লাগাবো। হাইব্রিডেরও আমি দেখবো যে হাইব্রিড জাতটাও এখানে অনেক দিন ধরে যেটা হচ্ছে সেটা কিন্তু তারা মানে ওই যে হাইব্রিড করা হয়েছিল সেই গুণাগুণ সে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আবার সে কিন্তু দেশি হয়ে যাবে। এটা তো 4-5 বছর যদি আপনি কন্টিনিউ একটা হাইব্রিড জাত আপনি করেন, ওটা আর ওই হাইব্রিড থাকবে না, ওটা কিন্তু আপনার দেশিতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা ওই বীজটা করব, বীজামৃতে শোধন করব। আপনাদেরকে বলছিলাম, এখন কেউ কি বলতে পারবেন বীজামৃত কেমনে বানানো হয়? গোমূত্র, 1 কেজি গোবর, 1 লিটার গোমূত্র, তারপরে হ্যাঁ। হচ্ছে চুন দিতে হয় 2 ঘন্টা করে। হ্যাঁ, মানে পানি কতটুকু? 200 লিটার 1/10 1/10। আচ্ছা, যাই হোক, মানে উনি সম্ভবত মানে মনোযোগটা বেশি দিচ্ছে, যেহেতু ওই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তো মেধাবী ছাত্র, মনোযোগটা বেশি ছিল। এটা 4 লিটার পানি, 4 লিটার পানি 1 কেজি গোবর। 4 লিটার পানিতে 1 কেজি তাজা গোবর, 1 কেজি যত পুরাতন হয় গোমূত্র দিয়ে আমি এটা মিক্স করলাম। মিক্স করে এখানে আমি 10 গ্রাম চুন দেব। চুন দেওয়ার পর 2 ঘন্টা পরে আমি নিরাপদ 1 মুষ্টি মাটি দেব। নিরাপদ মাটি মানে যেখানে রাসায়নিক সার ব্যবহার হয় নাই, এবং ছায়াযুক্ত জায়গার মাটি, হয়তো একটা বড় বট গাছ আছে বা বাঁশঝাড় আছে আপনার কাছে, আপনার এলাকায় যেখানে যেটাকে আপনি মনে করেন যে না এটাই আমার ছায়াযুক্ত জায়গা, একান্ত ওরকম না পেলে যেখানেই সবসময় ছায়া থাকে, কলার বাগান হয়ে আছে, ওখানকারই মাটি আপনি দিলেন। দেওয়ার পর 24 ঘন্টা পরে বীজগুলি, এখন কিছু বীজ কিন্তু পানিতে অনেকক্ষণ ভিজায় রাখতে হয়, হ্যাঁ, সেই প্রসেসগুলি আপনি করে নেবেন আলাদা করে। যেই বীজ বলে যে আপনি ভাই 3 ঘন্টা পানিতে ভিজা রাখেন, আলাদা করে আপনি ভিজা রাখবেন। ভিজা রাখার পর এইখানে চুবায় নিলেন, ভালো করে ভিজা নিলেন, যেন ওই বীজের যেখান থেকে চারাটা বের হয়, অঙ্কুরোদ্গম হয়, ওই মাথাটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের জীবাণু থাকে, ওরা উৎপাতেই থাকে ওখানে, প্রকৃতির সিস্টেমেই। হ্যাঁ, ওটা বের হলে যেন ওকে আক্রমণ করতে পারে। তাহলে যখন আমরা এইভাবে ভিজায় নিলাম, এটা আমার শোধন হয়ে গেল। শোধন হলে পরে আমরা যদি শোধন করে নিই তাহলে আমার 10 to 20% মানে ফলন আমার বেড়ে যাবে, শুধু ওইটুকু কাজের জন্যই। বীজামৃত দিয়ে আমার শোধন করা হয়ে গেল। তারপরে মনে করেন যে একটু ছায়া জায়গায়, যেমন এখানে ছায়া জায়গায় আমি একটু মেলে দিলাম, ওর যে উপরের মানে বীজামৃতের যে পানিটা লেগেছিল সেটা হালকা শুকায় গেল, 1-1.5 ঘন্টা তো ফেলে রাখলাম, বাতাসে শুকালো, এটা কিন্তু রোদরে নয়। শুকানোর পরে আমি বীজ ওইভাবে নির্দিষ্ট যত দূরত্বে আপনি ইগুলো করলেন লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে গাছ বের হলো। গাছ বের হওয়ার পরে আপনি নিয়মিত তরল জীবামৃত দেবেন। তরল জীবামৃত একবার আপনি যদি 3টা জিনিস যত বেশি ভ্যারাইটিস দিতে পারবেন তত বেশি কিন্তু গাছটার জন্য ভালো হবে। আপনি লাগাতার খালি তরল জীবামৃত দিচ্ছেন, এটা কিন্তু একঘেয়েমি হয়ে যাবে, মানে ওই কোনো একটা জিনিস খাইতে খাইতে ভালো লাগবে না, মনে করেন যে একটু রুচির চেঞ্জ। গাছেরও কিন্তু একই অবস্থা, আপনার যেমন বডিটা গাছের বডিটা, তা আপনি হয়তো হিউমাস দিলেন, আপনি হয়তো ওখানে হিউমিক অ্যাসিড দিলেন, হ্যাঁ, বা এনজাইম দিলেন, অথবা কিচেন ওয়েস্টেজে ছোট আকারে যেহেতু এটা, হ্যাঁ, কিচেন ওয়েস্টেজের আপনি পানি দিলেন। তাহলে এইভাবে করে রেগুলার দিতে থাকলেন। ওটা গেলো বাইরের সাইডের গাছের। পেঁপের গাছটাও কিন্তু ওইভাবে গর্ত করে নিয়ে পেঁপের হয়তো আপনি চারা আনেন, বা তবে এখন যেটা সমস্যা হচ্ছে আমাদের যে স্থানীয় চারাগুলি, হ্যাঁ, সেই চারাগুলির একটা বড় সমস্যা হলো এটার বেশিরভাগ হয়ে যায় পুরুষ গাছ। এটার কারণটা হলো যে যারা বীজ রাখে তারা হলো আপনার মতন আমার মতন সাধারণ কৃষক, পেঁপে কাটছে, বীজ দিয়ে দোকানে বিক্রি করে দিচ্ছে যে ভাই এই বীজ আপনি বেচেন। তো এখানে দেখা গেল যে আমি আমার অভিজ্ঞতা বলে 50টা গাছ লাগাইছিলাম, আমার একটা মাত্র স্ত্রী গাছ ছিল, 49টাই ছিল পুরুষ গাছ। ওই যে ক্যাম্পের কালকে ক্যাম্প বললাম, ওখানে কিন্তু একটা বাগান লাগাইছে, ওর সবগুলি পুরুষ গাছ। বীজ দেখে কি চেনার কোনো বীজ দেখে চেনা যাবে না, পেঁপে দেখে পেঁপেটাতে আপনি করতে পারবেন। আপনি যদি বাজার থেকেও একটা পেঁপে কিনে নিয়ে আসেন, আপনি যদি বীজ ওখানে সংরক্ষণ করতে চান, তাহলে পেঁপেটার 3টা ভাগ করবেন।
পাকা পেঁপে, পাকা পেঁপেরই তো বীজ হবে, কাঁচা পেঁপে তার হবে না। 3টা ভাগ করবেন, 3টা ভাগ করে পিছনের দিকে একটা ভাগ সমান করে ভাগ করবেন, মাথার দিকে একটা ভাগ, 2টো ভাগ ওই জায়গায় ছুরি দিয়ে কাটে 3টা ভাগ করে দিলেন। মাঝখানের ভাগটার বীজগুলো শুধু নেবেন। অর্থাৎ মানে সব জায়গায় যেমন ধর্মে বলা যায় না, নারীদেরকে একদম প্রটেক্ট করে নিরাপত্তা দিয়ে রাখতে হবে, আল্লাহ কিন্তু ওই স্ত্রী বীজটাকেও কিন্তু একদম প্রটেক্ট করে রাখছে। 2 পাশে পুরুষ পুরুষ বীজ আছে, আচ্ছা, হ্যাঁ। মাঝখানে আছে। এখানকার ভিতরে আপনি আবার বীজগুলিকে দেখবেন, যেটা কালো রং, পুরা কালো, সেই বীজটা নেবেন। যেটা একদম সাদা আছে সেটা হলো পরিপুষ্ট হয় নাই, ওটা বীজ বাদ দিয়ে দেবেন। তাহলে এইভাবে যদি আপনি বীজ রাখেন তাহলে আপনার বেশিরভাগ স্ত্রী হবে। আচ্ছা, যদি এটা পাওয়া গেল না, এখন প্রচলিত আমি যে টপ লেডি, গ্রিন লেডি, রেড লেডি যেটাই হোক বাজার থেকে আপনি নিলে পরে, যেহেতু আপনি 2টা মাত্র গাছ লাগাচ্ছেন, আপনার 2টা যদি পুরুষ গাছ হয়ে যায় তাহলে আপনার লস মানে সময়, বিরাট একটা সময় চলে গেল। তাহলে আপনি বাজার থেকে ওই একদম জেনুইন নার্সারি থেকে নেবেন, যে টপ লেডি হোক বা গ্রিন লেডি হোক বা রেড লেডি মানে লাল যেটা পেঁপেটা, তো আপনার যেটা ভালো লাগে। গ্রিন লেডিটার নাকি সাইজটা একটু বড়, ফলনও বেশি। তো গ্রিন লেডি মনে করেন 2টা গাছ লাগালেন, এখানে ঠিক ওইভাবে মাদা তৈরি করছেন। একটু সমতল থেকে কিন্তু গাছের গোড়াটা কিন্তু উঁচু করে দেবেন, মানে যখন ওখানে কোনো কারণে পানি জমে যায় তাহলে শিকড় পচন ধরে। যদিও আমার বেড করা আছে, ক্যানেল করা আছে, তারপরে আপনি গাছের গোড়াটাকে একটু উঁচু করে দেবেন। তাহলে 2 পাশে 2টা গাছ লাগালেন, বেশি দূরত্ব লাগে না কিন্তু পেঁপের গাছের, 4.5 ফিট হলেই এনাফ। আর যেহেতু কিনা 2টা 4.5 ফিটের জায়গা যদি 4 ফিটও হয় তাও সমস্যা হবে না। লাগানো হয়ে গেল ওইভাবে। এটা চারা লাগালে চারাটা আপনি কিভাবে শোধন করবেন, চারাটা তো একটা প্যাকেটে আছে, সেটা হয়তো পলি প্যাকেট হোক বা সিমেন্টের বস্তার প্যাকেট হোক, তাহলে ওই প্যাকেটটা আপনি খুলবেন, খোলা যদি সম্ভব হয়, খুলে ওই বীজামৃতে ডুবাই দিলেন, মানে পুরা মাটি যতটুকু আছে তার উপর পর্যন্ত ডুবাই দিয়ে গাছটা যখন লাগাবেন, মাটিটা যে প্যাকেটটা ছিল সেই বরাবর এর উপরে খুব বেশি আপনি হয়তো 1 সেন্টিমিটার মাটি দিতে পারবেন, এর বেশি কিন্তু উপরে দিবেন না। আর পেঁপের গাছটাকে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাবেন, দক্ষিণ দিকে হালাই দিবেন 45 ডিগ্রি, পুরা মনে করেন যে এইভাবে গাছটা লাগালেন। এটার কারণটা কি, আপনি যদি সোজা লাগান গাছটা দ্রুত সোজা বড় হবে, গাছটা মোটা হবে না, ও হাইটটা আর বাড়ে যাবে। যখন আপনি ওকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাবেন তখন গাছটা কিন্তু বাঁকা হয়ে উঠবে, গাছটার গোড়াটা মজবুত হবে, তারপরে উপরে দিকে উঠলো। এই পরিমাণ হাইট হলে কিন্তু আপনার ফল দেওয়া শুরু হয়ে গেল। তাহলে পেঁপের ঝামেলা গেল। পরবর্তীতে আপনি পেঁপের গাছে নিয়মিত ইলে দেন। আর পেঁপের পাতার নিচে সাধারণত সাদা একটা পোকা আসে, হ্যাঁ, তো সাদা পোকা আসে, এই রস শোষণকারী যত পোকা আছে, এই ক্ষেত্রে আপনি নিম পাতার রস দেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনার ওখানে যদি আপনি পাচ্ছেন না নিম পাতা, চিরতা কিন্তু সব জায়গায় পাওয়া যায়, মানে ওই কবিরাজ টবিরাজের দোকানে চিরতা পাওয়া যায়, আপনি চিরতার পাতার রস দেবেন, মানে তিতা জিনিস দিলে পরে ও ওখান থেকে সরে যাবে। তাহলে আপনি তিতা জিনিস দেওয়ার চেষ্টা করবেন। আর যেহেতু 2টা গাছ, মাত্র 2টা গাছ, এটা আপনি হাত দিয়েই মানে ওগুলা নিয়ন্ত্রণ করতে পারবেন। যেহেতু আপনি প্রতিদিন এখানে পুষ্টি বাগানে আসতেছেন, আপনি আসলেন, আপনার কোন গাছে কি সমস্যা, একটা কোনো পোকা পড়ছে, ওকে আপনি ডিস্ট্রয় করে দিলেন।